উপদেষ্টারা অনেকে তারা আখের গুছিয়ে ফেলেছেন, কোট আনকোট বলছি। নাহিদ বলছেন উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে ফেলেছেন। উপদেষ্টারা এখন আর কোনো কিছু দায় দায়িত্ব তারা গ্রহণ করছেন না। নাহিদ ক্ষমতায় ছিলেন, সরকারের মধ্যে ছিলেন, তার কিছু উপলব্ধির কথা আমরা এখন শুনতে পাচ্ছি, আর তার কিছু পরবর্তী তার কিছু রিয়েলাইজেশনের কথা আলোচনা হচ্ছে। এখন সরকারি পরিস্থিতি এরকম হয়, উপদেষ্টারা যদি আখের গুছিয়ে যদি ফেলেন, সে উপদেষ্টারা কারা? নাহিদ কি পরিষ্কার করে বলবেন? এনসিপি থেকে কি পরিষ্কার করে বলা হবে কোন কোন উপদেষ্টারা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আখের তারা গুছিয়ে ফেলেছেন? আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এরপরে 15ই অক্টোবরের মধ্যে। জুলাই সনদ অঙ্গীকারনামা সহ রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করবেন, আর ঐকমত্য কমিশন থেকে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে। ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা করে। এখন কোন দল যদি এটা নিয়ে তারা যদি এখন জেদ করে, যদি আপত্তি করে, এবং এটা নিয়ে যদি রাজপথে কোনো ধরুন রাজপথ দখলের কোনো কর্মসূচি থাকে, ফেব্রুয়ারি নির্বাচন সেক্ষেত্রে যদি অনিশ্চিত হয়ে যাওয়ার কোন ঝুঁকি থাকে, সেটা তো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এবং এটা নিশ্চয় আমরা একমত হব। এবং আমার আশঙ্কা ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি ভেস্তে যায়, যদি পিছিয়ে যায়, তাহলে আদৌ এই পর্যায়ে জাতীয় নির্বাচন হবে কিনা, জাতীয় নির্বাচন করা যাবে কিনা, এটা নিয়ে গভীর সন্দেহ এবং সংশয় তৈরি হবে। আমি আশা করতে চাই এরকম জায়গায় কেউ যাবেন না এবং সবাই বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে আসবেন। জুলাই সনদ যেভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা গ্রহণ করেছি, এ ব্যাপারেও যদি কারো আপত্তি থাকে শেষ পর্যন্ত তাদের নোট অফ ডিসেন্ট সবই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। আমি আশা করতে চাই নোট অফ ডিসেন্ট হয়তো প্রয়োজন হবে না, তারা বিপুল অধিকাংশের মতামতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, এবং ঐকমত্য কমিশন থেকে একটা একক মতামত নিয়ে সরকারকে আমরা সুপারিশ দেব, এবং সরকার সেটা প্রজ্ঞাপন আকারে হোক, বিজ্ঞপ্তি আকারে হোক, নির্বাচন কমিশনকে তারা বলবেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পাশাপাশি আরপিওতে প্রয়োজনীয় সংশোধনী এনে আপনারা সেদিক থেকে আপনারা গণভোটেরও ব্যবস্থা করবেন। তাহলে এই কেন্দ্রের যে সংকট, সেই সংকটটা অনেকখানি মনে করি কাটিয়ে ওঠা সম্ভব। আমি মূল আলোচনায় যদি একটু আসি, আজকে গুণমান সম্পন্ন নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো দেখি পয়েন্টেডলি বলি। নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা যে আরপিওতে যেটা দিয়েছেন, আইন মন্ত্রণালয় রেটিংয়ের জন্য 46টা প্রশ্নে ইলেকশন কমিশন থেকে তারা এখন আইন মন্ত্রণালয় তারা এটা দিয়েছেন। আমি মনে করি এটা তারা ঘোরার আগে তারা গাড়ি জুড়ে দিয়েছেন। আগে উচিত ছিল তাদের খসড়া প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেন। যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যারা নির্বাচনটা করবেন, তাদের সাথে আপনি পরামর্শ করলেন না, মতামত নিলেন না, আপনি সরাসরি আপনি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন। এটা কোনো বিবেচনা সম্মত কোনো কাজ হয়নি। এত অভিজ্ঞ ব্যক্তিবর্গ এরকম অনভিজ্ঞ কাজ করলেন, এটা আমি যথেষ্ট বিস্মিত হয়েছি। ইলেকশন কমিশনের আরপিওর মধ্যে পুরো নির্বাচন, যেখানে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ, এবং যেখানে বলতে পারেন যে একটা সীমাহীন অর্থবিত্তের ছড়াছড়ি হওয়ার যে আশঙ্কা, এ ব্যাপারে আরপিওর মধ্যে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। কালো টাকা কিভাবে বন্ধ হবে, অপ্রদর্শিত অর্থ কিভাবে বন্ধ হবে, বিত্তবানদের অর্থ, বিত্তের যে তাদের দৌরাত্ম কিভাবে বন্ধ করা যাবে, আরপিওর মধ্যে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই। তার মানে কি ব্যাপারটা এরকম যে নির্বাচনটা মানে আগের মতোই কি এরকম একটা কালো টাকার মধ্যে, কালো টাকার বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে একটা উন্মত্ত প্রতিযোগিতা পর্যবেসিত হবে? তাহলে অনেক সংগ্রামী, অনেক আত্মনিবেদিত প্রাণ, গণজাগরণ, গণঅভ্যুত্থানে যাদের বিশাল ভূমিকা,
ত্যাগ, সে যে অনেক নেতৃবৃন্দরা তো এই প্রতিযোগিতায় তারা তো ছিটকে পড়ে। সুতরাং এটা মনে করি এ ধরনের অনেকগুলো প্রশ্ন আছে যেটা আত্মীয়তা পরিবর্তন দরকার, সংশোধন দরকার, এবং না হলে আগামী পার্লামেন্টে পুরনো জমানার মতো অভ্যুত্থানের পরও যদি আগামী পার্লামেন্ট যদি বিত্তবানদের, ক্ষমতাবানদের, কালো টাকার মালিকদের যদি একটা ক্লাবে পর্যবসিত হয়, এটা অভ্যুত্থানের জন্য একটা পরাজয় হবে, সামষ্টিকভাবে আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য এটা বড় একটা পরাজয় কিন্তু কারণ হতে পারে। এ ব্যাপারে আমি মনে করি মনোযোগ নিবদ্ধ করা দরকার। আরেকটা চ্যালেঞ্জ দেখলাম গতকালকে, তো সম্ভবত জিএম কাদের বললেন সরকারি দল এবং আধা সরকারি দলের তারা যে নির্বাচন করতে যাচ্ছেন সেই নির্বাচন তো আরেকটা প্রহসনে আরেকটা পর্যবেসিত হবে। তিনি এই বক্তব্য বলে কি বোঝাতে চেয়েছেন সেটা আমি জানি না, এবং তার অর্থটা কি। এবং এর সঙ্গে আমি আবার যখন দেখি মাহফুজ আলম কদিন আগে সরকারের তথ্য উপদেষ্টা, তিনি যেভাবে বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বললেন তারা কিভাবে বিশ্ববিদ্যালয় ভাগাভাগি করে নিয়েছেন, ভিসি পদ, প্রো ভিসি পদ, প্রশাসন কিভাবে একটা দুটো দলের দৌরাত্মে পর্যবেসিত হয়েছে, তিনি কিছুটা থলের বিড়াল বের করলেন। আর কালকে তরুণদের দল এনসিপির প্রধান নাহিদ কালকে যে কথা বললেন, এবং ইতিমধ্যে এটা বেশ গণমাধ্যমে তার বক্তব্যটা খানিকটা বেরিয়ে এসছে, এবং বললেন উপদেষ্টারা অনেকে তারা আখের গুছিয়ে ফেলেছেন, কোট আনকোট বলছি। নাহিদ বলছেন উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে ফেলেছেন, উপদেষ্টারা এখন আর কোনো কিছু দায় দায়িত্ব তারা গ্রহণ করছেন না। নাহিদ ক্ষমতায় ছিলেন, সরকারের মধ্যে ছিলেন, তার কিছু উপলব্ধির কথা আমরা এখন শুনতে পাচ্ছি, তার কিছু পরবর্তী তার কিছু রিয়েলাইজেশনের কথা আলোচনা হচ্ছে। এখন সরকারি পরিস্থিতি এরকম হয়, উপদেষ্টারা যদি আখের গুছিয়ে যদি ফেলেন, উপদেষ্টারা কারা? নাহিদ কি পরিষ্কার করে বলবেন? এনসিপি থেকে কি পরিষ্কার করে বলা হবে কোন কোন উপদেষ্টারা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আখের তারা গুছিয়ে ফেলেছেন? তিনি আরো বলেছেন শুধুমাত্র ছাত্র তরুণদেরকে আপনারা দায়ী করছেন, রাজনৈতিক নেতারা গত 12 মাস 14 মাসে তারা কে কত টাকা তৈরি করেছেন তার একটা হিসাব হওয়া দরকার। আমি নিশ্চয়ই মনে করি গত 14 মাসে যারা ক্ষমতাকে, যারা একটা লটারি হিসাবে বিবেচনা করেছেন অভ্যুত্থানের পরে, আমাদের এই তরুণদের দলের সঙ্গে নানাভাবে যারা যুক্ত হয়েছেন তাদের নামে অনেক বদনাম হয়েছে, যেটা আমাদেরকে মর্মাহত করে, আমাদেরকে বেদনা ছড়িয়ে দেয়। একই সাথে নাহিদের অভিযোগগুলো বিবেচনার মধ্যে নিয়ে এসে মনে করি এসব ব্যাপারে সরকার থেকে যদি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়, এবং গত 14 মাসে আর্থিক খাতে কি কি ঘুষ, দুর্নীতি এবং কোথায় কি হয়েছে, তারা যদি একটা শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারেন সরকারের স্বচ্ছতা, তাহলে নিশ্চিত হবে বোঝা যাবে সরকার জনগণের মতামতকে তারা কিছুটা শ্রদ্ধা করেন। এই বিষয়গুলো একটু বিবেচনার মধ্যে এগুলো মনে করি এগুলোকে একটু আনা দরকার। আর আমি এই মুহূর্তে যেটা মনে করি গুণগত মানের যে নির্বাচনের জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের নিরপেক্ষতা এখনো পর্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো এই সরকার পুরোপুরি একটা নিরপেক্ষ ভূমিকা তারা পালন করছেন? এখনো বুকে হাত দিয়ে বলা যাবে না। এবং ইতিমধ্যেই উপদেষ্টাদের ব্যাপারে প্রশ্ন, যারা ক্ষমতায় ছিলেন তারা প্রশ্ন করছেন, যারা উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন মাহফুজ আলম সহ তারা প্রশ্ন করছেন। আর নাহিদ তো কালকে তো যেটা বললাম খোলামেলা অনেক কথা তিনি কালকে প্রকাশ করলেন, এগুলো যদি সত্য হয়ে থাকে তার মানে সরকারের নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ। তাহলে এখন সরকারের দায়িত্ব কি? এই সরকারের নেতৃত্বে যদি আগামী নির্বাচন করতে হয় তাহলে উচিত হবে আগামী 7 দিনের মধ্যে যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তাদেরকে অনুরোধ করা অব্যাহতি নেবার জন্য, তাদেরকে অব্যাহতি দেন এবং প্রয়োজন বোধ উপদেষ্টা মন্ডলী ছোট করেন। প্রয়োজন বোধ আগামী 3-4 মাসের জন্য যদি দক্ষ, অভিজ্ঞ, প্রজ্ঞাবান একজন উপদেষ্টাও যদি যুক্ত করতে হয় সেটা যুক্ত করেন। কারণ সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
এবং যদি এই অবস্থা চলতে থাকে তাহলে এই সরকার সত্যি সত্যি এটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে কিনা এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দেবে। সরকার প্রধান তিনি ইতিহাসের যে সেরা নির্বাচন করতে চান। আজকের 6 অক্টোবর, এই 6 অক্টোবরে কি আমরা কি এটা বিশ্বাস করতে পারছি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ইতিহাসের একটা সেরা নির্বাচন হবে? আপনারা যারা এই হলে আছেন নিশ্চয়ই বুকে হাত দিয়ে কথাটা এখনো বলা যাচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই শোচনীয় এবং একটা আমি বলেছি একটা আধা নৈরাজ্য চলছে। রাজনৈতিক সংঘাত সংঘর্ষ যদি ছড়িয়ে পড়ে এই নৈরাজ্যটা রাজনৈতিক নৈরাজ্যকে ডেকে আনতে পারে। তার মানে অভ্যুত্থানকারী অংশীজনদের মধ্যে যদি একটা বিরোধ বিভাদ যদি তৈরি হয় এর সুযোগ গ্রহণ করতে পারে প্রতি ফ্যাসিবাদী শক্তি, যারা আমাদের অভ্যুত্থানকে ভঙ্গুর করতে চায়, যারা আমাদেরকে নির্বাচনকে ভঙ্গুর করতে চায়, যারা সরকারকে চূড়ান্ত বেইজ্জতির মধ্যে যারা নিয়ে যেতে চায়, তাহলে এ ধরনের শক্তি দেশের ভেতরে আঞ্চলিকভাবে আন্তর্জাতিক পরিসরে তারা কিন্তু ক্রিয়াশীল। সরকারের উচিত হবে এগুলোকে বিবেচনার মধ্যে নেবেন, এগুলোকে নিয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে সত্যি সত্যি একটা দল নিরপেক্ষ একটা সরকার হিসেবে তার বিশ্বাসযোগ্যতা এটাকে প্রমাণ করতে হবে। মানুষ দেখছে সরকার একদিকে দুর্বল এবং অকার্যকর। যদি মনে করে একটা ব্যক্তি দুর্বল এবং অকার্যকর তখন এক ধরনের এনার্জি দেখা দেয়, নৈরাজ্য দেখা দেয়, তখন যা খুশি করবার একটা ইচ্ছা অনেকের মধ্যে তখন কিন্তু জেগে ওঠে। এই অবস্থা কোনোভাবে চলতে পারে না। সেজন্য আমরা যে গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে চাই, যেটা বলে শেষ করব, তাহলে সরকারি করণীয়, তাহলে আগামী নির্বাচন হওয়ার মূল গ্যারান্টি কি? আমার বিবেচনায় মূল গ্যারান্টি হচ্ছে সরকারি পলিটিক্যাল উইল। আমরা প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে যেতে চাই। আমি প্রফেসর ইউনূসকে যখন আমরা সাক্ষাৎ তখন বলেছি মাঝি নদীতে আমরা মাঝি বদলাতে চাই না। আমরা যে জার্নি শুরু করেছি আপনাকে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে, আমরা একটা সফল নির্বাচন উৎসবের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে চাই। কিন্তু তার জন্য তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে সরকারের যদি ডিসাইসিভ যদি ভূমিকা থাকে তাহলে একমাত্র মোটামুটি একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন করা সম্ভব। এবং তার জন্য আমি মনে করি সরকার উচিত হবে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং যেটা বিএনপি নেতা সালাউদ্দিনও বললেন আখেরের জনগণ এবং ভোটাররা এদের একটা যৌথ অর্কেস্ট্রার একটা সম্মিলিত উদ্যোগের ব্যাপার। ফাইনালি ভোটাররা তারা যদি তাদের ভোটের ব্যাপারে সচেতন থাকেন এবং ভোট কেন্দ্রে বা পুরো অঞ্চলে ভোটের ব্যাপারে কেউ যদি বাধা প্রদান করেন সেটা যে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে, এ ধরনের দৃষ্টিভঙ্গি থেকে যদি ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি আমি মনে করি তাহলে কিন্তু আমরা এই যাত্রায় আমরা কিন্তু পার হতে পারবো। এবং সে কথা বলে এবং আমি যেটা মনে করি আমরা এখন ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ বাঁকের মধ্যে আমরা হাঁটছি। এখন 1 ইঞ্চি সরকারের পা যদি কোনো ব্যাপারে যদি 1 ইঞ্চি যদি সরে যায় নিচে এসে এটা কিন্তু 1 মাইলে মানে এটা কিন্তু বিপদ তৈরি করবে। আমাদের বহুমাত্রিক ঝুঁকির মধ্যে আমরা আছি, আমাদের নিরাপত্তা ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, নৈরাজ্যের ঝুঁকি, এবং অনেকে দেখতে চায় যে আমরা অভ্যুত্থানকারী অংশীজনরা আমরা নিজেরা মারামারি করি, ঝগড়াঝাটি করি, পারলে আমরা কাটাকাটি করি। অনেকে আমাদের মধ্যে বিভেদ, বিরোধ, সহিংস পর্যায়ে নিয়ে যাবেন, উস্কানিও কেউ প্রদান করতে পারে। কোন উস্কানিতে পা দেওয়া যাবে না। আগামী অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হবে ফেব্রুয়ারি মাসে যদি আমরা একটা জাতীয় নির্বাচন করে বেরিয়ে যেতে পারি তাহলে এই অভ্যুত্থানের সাফল্য খানিকটা এটাকে আমরা ধরে রাখতে পারবো এবং এই ধরে রাখার মধ্য দিয়ে হয়তো আমরা সামনে যেতে পারবো। আগামী ফেব্রুয়ারি নির্বাচন এরপরে আমরা বলেছি আমরা কোনো স্বর্গের রাজ্যে প্রবেশ করব না, এই হিসাবটা আমাদের মধ্যে পরিষ্কার থাকা দরকার। আমরা একটা গণতান্ত্রিক, একটা জবাবদিহিমূলক, একটা সংবেদনশীল, দায়বদ্ধ একটা সংবিধান সরকার, একটা নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে খানিকটা গণতান্ত্রিক উত্তরণে নতুন একটা ধারায় আমরা নিশ্চয়ই আমরা প্রবেশ করতে পারবো। আজকের এই আলোচনার মধ্য দিয়ে যদি সেই তাগিদগুলো সরকার, রাজনৈতিক দল সবাই যদি আমরা ধারণ করতে পারি আমি বিশ্বাস করি আমাদের চ্যালেঞ্জ আছে, ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সামনে এগোবো।